কলকারখানা খুলতেই যানজটের নগরী ঢাকা। করোনা 186 মৃত্যু। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু। অন্তঃসত্ত্বাদেরও টিকা দেওয়ার সুপারিশ। হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনে হাসপাতালে রেকর্ড 287 জন। নির্মাণাধীন ভবনের 70 ভাগেই মিলছে এডিসের লার্ভা। সরকারি সংস্থাগুলোর অসহযোগিতার অভিযোগ মেয়রের। মাদক মামলায় 3 দিনের রিমান্ডে মডেল মৌ। আদালতে তোলা হলো আরেক মডেল পিয়াসাকে। ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ের প্রতারণার ঘটনায় 6 দিনের রিমান্ডে ঈশিতা। 1.5 লাখ টাকা নিয়ে চট্টগ্রামের মিনুকে কুলসুমা সাজিয়ে পাঠানো হয় কারাগারে। সংঘবদ্ধ চক্রে আছেন অসাধু আইনজীবীরাও। মূল হোতা গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য। এবং ফের অনলাইনে জঙ্গি উত্থানের আশঙ্কা। সংগঠিত হওয়ার জোট চেষ্টায় নব্য জেএমবি, বলছে কাউন্টার টেরোরিজম। রাজধানীতে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় 2 জন গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। কলকারখানা খোলার পরদিনই কঠোর বিধিনিষেধ ছাপিয়ে রাজধানীর সড়কে যানজট। ঢাকার চিত্র অনেকটাই স্বাভাবিক সময়ের মতো। নির্দেশনা উপেক্ষা করেই চলছে গণপরিবহন সহ বিভিন্ন যানবাহন। অফিস খোলা থাকায় যানজটে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। এদিকে আজও ঢাকার বিভিন্ন প্রবেশমুখে ছিল মানুষের ভিড়। এই চিত্র দেখে কে বলবে দেশে কঠোর বিধিনিষেধ চলমান? 11তম দিনে রাজধানীর মোড়ে মোড়ে ছিল স্বাভাবিক দিনের মতো যানজট। কোথাও কোথাও দীর্ঘ যানজটে নাস্তানাবুদ হতে হয় কর্মজীবী মানুষকে। কলকারখানা ও বিভিন্ন অফিস খোলা থাকায় পথে নামা মানুষদের পড়তে হয় চরম বিপাকে। এক একটি গাড়ি আসলেই হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ। বাড়তি ভাড়ার বোঝা নিয়েই গাদাগাদি করে যে যেভাবে পেরেছেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াই আছি, বাস তো নাই, আর কোনো গাড়িতে তো আমাদের তুলে না। নর্মালি বাস ভাড়া হচ্ছে 15 টাকা, বাট এখন বাইকে আমার কাছে চাচ্ছে 300 টাকা। এদিকে সোমবারও রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে ছিল ঢাকামুখী মানুষের স্রোত। গন্তব্যের আগেই যানবাহন থেকে নামিয়ে দেয় নারী, শিশু ও বয়োবৃদ্ধরা পায়ে হেঁটেই রওনা দেন। অবস্থা খুবই খারাপ। 50 টাকার ভাড়া মনে করেন 200-250 টাকা নেয়। যেখানে আমার 30 টাকা খরচ হয় সেখানে দেখা যাচ্ছে 100 টাকা 150 টাকা খরচ হয়ে যাচ্ছে। ভাঙ্গা আসতেছি মানিকগঞ্জ থেকে। গাবতলির কথা পয়সা নিলেন কেন আপনারা? পরে কইলো যে না, গাবতলি গেলে আপনি কি গাড়িটা ঠেকাইতে পারবেন সার্জনের হাত থেকে? নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে দেখা গেছে দূরপাল্লার বাস সহ বিভিন্ন রুটের গণপরিবহন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে এসব চললেও দায় সারা জবাব ট্রাফিক পুলিশের। মিল কাকার সবে তো খোলা যাচ্ছে, তারা গাড়ি পাচ্ছে না, এই জন্য আমরা ছোট গাড়ি দাঁড় করে জিজ্ঞেস করতে যাবো, নিয়ে যাও। আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত দেশে দ্বিতীয় ধাপের কঠোর বিধিনিষেধ বহাল থাকার কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাজে যোগ দিতে আজও ঢাকায় ফিরছেন অনেকেই। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে যাত্রী বোঝাই করে ছাড়ছে ফেরি। নৌপথের পাশাপাশি সড়কেও বেড়েছে যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় দীর্ঘ যানজট। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পোশাক ও শিল্প কারখানা চালু হয়, কাজে যোগ দিতে রাজধানীতে ছুটছেন অনেকেই। বিধিনিষেধ উপেক্ষা করেই কর্মস্থলে ফিরতে ফেরিঘাটে ভিড়। গাড়ি নাই, যাওয়া অনেক কষ্ট, ডাবল ভাড়া যাচ্ছে। অফিসে চাপ দিতেছে, না গেলে চাকরি থাকবে না, ওই জন্য আমরা যাইতেছি আর কি। ব্যবসা বাণিজ্য আসছে, ব্যবসা বাণিজ্য ফালাইছে, এই জন্য যাইতেছি। অনেকদিন যাবত আসছি দেশে, এই কারণে এখন যাইতেই হবে। অফিস খুলছে কিন্তু গাড়ি বন্ধ। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ভোর থেকেই যাত্রী বোঝাই করেই ছেড়ে যাচ্ছে ফেরি। ঝুঁকি নিয়েই উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন সবাই। কিছুটা পথ হেঁটে, কিছুটা পথ রিক্সায়, এরকম ভাবে আসতেছে। 100 টাকার ভাড়া 300 টাকা করে নিচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। একই চিত্র পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটেও। কঠোর বিধিনিষেধের মধ্যেই গার্মেন্টস ও শিল্প কারখানা চালু করায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কয়েক গুণ বাড়তি ভাড়ায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ ফেরি পারাপার হচ্ছেন। ভাড়া অনেক বেশি, গাড়ি নাই, যার কারণে আমরা ট্রাকে উঠে যাচ্ছি। 8-10 দিন অপেক্ষা করছি, তারপরও এখন আমার তো যাইতেই হয়। কি ভোগান্তি আর কি দূরত্ব! সড়কেও থেমে নেই ঢাকামুখী যাত্রা। মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। সন্ধ্যা 7টায় ছাড়ছি, এইমাত্র 9টা বেজে গেছে, এখনো সেতু পার হতে পারলাম না। ঠাকুরগাঁ থেকে রওনা দিয়েছি কালকে রাত 8টায়,
এখনো পৌঁছাতে পারিনি। যমুনা ব্রিজের এই পাশেই আছি আমরা। কর্মস্থলে ফেরা শ্রমিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বেড়েছে যানবাহন চলাচলও। যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশ। লাবিব হাসান, সময় সংবাদ। দোকান মালিক সমিতির পর এবার রেস্তোরাঁ খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জানান ৮০% রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে। দীর্ঘদিন বন্ধ থাকায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে সমিতি। চলমান ২ সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষ না হতেই ১ আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা। এরপরই দোকানপাট খুলে দেওয়ার দাবি ওঠে দোকান মালিক সমিতির পক্ষ থেকে। এবার স্বাভাবিক নিয়মে রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করলো বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমাদের রেস্টুরেন্ট খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি ৫ তারিখে খুলে দেয়। আমাদের অনেক মালিক ঝরে গেছে, ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকার মতো ক্ষতি হবে। কঠোর বিধিনিষেধের মধ্যে রেস্তোরাঁগুলোতে অনলাইন ডেলিভারি ও সীমিত আকারে খোলা রাখার নির্দেশ আছে। তবে মালিক সমিতি বলছে অনলাইন ডেলিভারিতে কোম্পানির স্বেচ্ছাচারিতা আর ভ্যাট আদায়ের হয়রানিতে দিশেহারা তারা। কত রেস্টুরেন্ট কিভাবে সেল করছে, ঘটিবাটি বিক্রি করে দিচ্ছে মানুষ, ওইটার দামও পাচ্ছে না। কেনার তো লোক থাকতে হবে। একে তো বাড়িওয়ালাদের একটা অত্যাচার আছে, তারা কোনো ছাড় দেয়নি। যখন যে এনবিআর আসেন তখন সে তার মতো করে একটা প্ল্যানিং চালু করেন। ব্যবসায়ীদেরকে পদে 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 নাজেহাল, পদে 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 বেইজ্জতি করা, এই রাইট কে দিয়েছে ওনাদেরকে? দেশে কি শুধু গার্মেন্টস সেক্টর আছে, আর কোনো সেক্টর নাই? আমাদের সেক্টরে আমাদের প্রায় ২ কোটি লোক ইনভলভ। এই সেক্টরে আমরা খয়রাত চাই নাই, দাম চাই নাই, আমরা চেয়েছি স্বল্প সুদে কিছু প্রণোদনা। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে সারা দেশে ছোট বড় ৪ লাখের বেশি রেস্তোরাঁ আছে। এর মধ্যে ৬০,০০০-এর মতো প্রতিষ্ঠিত বলে জানায় মালিক সমিতি। এসব খাবারের দোকানে কাজ করেন ৩০ লাখ কর্মকর্তা কর্মচারী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত এখন ঘরে ঘরে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। আজ ঢাকার বাইরেই মারা গেছেন ১৮৬ জন। এর মধ্যে সর্বোচ্চ প্রাণহানি বগুড়ায় ২৬ জনের। সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশালে প্রায় ৫৬%। আইসিইউ আর শয্যার সংকট তীব্র হচ্ছে হাসপাতালগুলোতে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দানবীয় রূপ নিয়েছে করোনা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংক্রমণও ঊর্ধ্বমুখী। প্রতি মিনিটে প্রায় ৮ জন করে নতুন শনাক্ত হচ্ছেন, আর প্রতি ৫ মিনিটে মৃত্যু হচ্ছে একজনের। সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতি বেসামাল। গত ২ সপ্তাহ ধরেই মৃত্যু ঊর্ধ্বমুখী। প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। হাসপাতালগুলোতে স্থান সংকুলন হচ্ছে না নতুন রোগীর। বেঁচে থাকার একমাত্র ভরসা একটি আইসিইউ বা অক্সিজেন সিলিন্ডারের পেছনে ছুটছেন রোগীর স্বজনরা। আইসিইউর যে রাখা আছে ৫৪ ঘন্টা রাখা হয়েছে, ৫৪ ঘন্টাতে যে বিল আসছে, যে টাকা আসছে, এই টাকা পেমেন্ট করে আমার টাকা নেই, অসহায় হয়ে গেছে। আমার রোগীর আইসিইউর বেডের দরকার, কিন্তু দিতে পারতেছে না। বাবার অক্সিজেন লেভেল হলো ৩৬, ইমার্জেন্সি অক্সিজেন দরকার, অক্সিজেন সিলিন্ডার নাই। করোনার দাপটে বিপর্যস্ত উত্তরের জেলা বগুড়া। জেলার ৩টি হাসপাতালে একদিনে সর্বাধিক ২৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা আর আইসিইউ সংকট। সার্বিক সচেতনতা এবং বিধিনিষেধ যে আমাদের মেনে চলা, এগুলো যদি আমরা মেনে চলি তাহলে এই যে মৃত্যু হার, এটিও কমে যাবে। মৃত্যুর তালিকা বেড়েই চলেছে ময়মনসিংহ মেডিকেলে। একদিনে করোনা ইউনিটে জেলায় ২৩ জন মারা গেছেন। শনাক্তের হার ৩৯.৬১%। এখনো অনেক সিরিয়াল আছে, অনেক। এত মহামারী অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 23 জন মারা গেছেন। 24 ঘন্টায় আক্রান্তের হার সর্বোচ্চ ৫৫.৮৫%। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ডেল্টা ভেরিয়েন্টটা বিভিন্ন উপসর্গ নিয়ে আসে। ওরা যে অক্সিজেন শ্বাসকষ্টতে ভোগে, ওরকম প্র্যাকটিক্যালি সে বুঝতেও পারে না। রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ২৭.১৭%। 25টা থেকে 30টা সিট আছে, 30টা সিটেই রোগী আছে। এখনই সবাইকে সতর্ক হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। চট্টগ্রামে জুলাইয়ের শেষে এসে আরও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। একদিনে জেলায় 11 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার 35%। করোনা আক্রান্ত ও উপসর্গে কুমিল্লা, কুষ্টিয়া ও চাঁদপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৯ জন মারা গেছেন। এছাড়া গত 24 ঘন্টায় করোনা মহামারীতে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় ৭ জন, খুলনা ও ফরিদপুরে ৬ জন করে এবং সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও দিনাজপুরে ৫ জন করে মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ।
এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সেখানকার করোনা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জনই করোনা পজিটিভ ছিলেন এবং বাকি 8 জন তারা উপসর্গ নিয়ে মারা গেছেন। এভাবে প্রতিদিনই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। করোনা ওয়ার্ডে কিন্তু হাহাকার অবস্থা, বিশেষ করে করোনা ওয়ার্ডগুলোতে প্রচুর পরিমাণ রোগীর চাপ ছিল, যদিও এখন সেই চাপটা কিছুটা কমে এসেছে। 513টি বেডের বিপরীতে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি আছে 388 জন। নতুন করে 38 জন করোনা রোগী এখানে ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন গত কয়েকদিন আগের তুলনায় এখন কিন্তু রোগীর চাপ কিছুটা কমেছে, এ কারণে তাদের চিকিৎসা সেবা দিতে কিছুটা সুবিধা হচ্ছে। তারপরেও এখন যে লকডাউন আছে সেটিকে আসলে মানতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, তাহলে করোনা রোগীদের যে চাপ বিভিন্ন বিভাগে, যেহেতু এটি বিভাগীয় একটু হাসপাতাল, আশেপাশের জেলাগুলো থেকে প্রচুর পরিমাণ রোগী কিন্তু এখানে সকাল থেকেই ভিড় করে। প্রতিদিনই একই চিত্র এখানে আমরা দেখতে পাই। এছাড়াও প্রচুর পরিমাণ এখানে রোগীও কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে শুধুমাত্র অসচেতনতার কারণে এবং একেবারে দেরি করে আসার কারণে। শেষ মুহূর্তে তারা যখন আসছেন তখন তাদেরকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না, এমনটাই আসলে হাসপাতাল যারা চিকিৎসক আছেন তারা কিন্তু বলছেন। এই জন্য করোনা হওয়ার পরপরই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছেন এখানকার চিকিৎসকরা। পাশাপাশি আমরা দেখেছিলাম এই শুরুটা কিন্তু হয়েছিল গত 2.5 মাস আগে, যে সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট সেটি ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু আশেপাশের জেলাগুলোতে করোনার সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং এরপর থেকে গত 2 মাস ধরে এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মিছিল শুধু দীর্ঘ হয়েছে করোনা রোগীদের এবং প্রতিদিনই কিন্তু রোগীদের আহাজারি স্বজন হারানোর যে বেদনা সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়। গত 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 7 জন করোনা পজিটিভ এবং 8 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। দীর্ঘ 2 মাসের অপেক্ষার পর ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে প্রথম দিন রাজধানীর কয়েকটি কেন্দ্রে এসে ফিরে যেতে হয় টিকা প্রত্যাশীদের। ছিল সমন্বয়হীনতার অভিযোগ। এদিকে অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের করোনা টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় টিকা পরামর্শক কমিটি। 3 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়েছেন হাইকোর্ট। কাটলো অনিশ্চয়তা, দীর্ঘ প্রতীক্ষার পর মিলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেয়ার পর নির্ধারিত 2 মাস পার হয়েছে অনেক আগেই, কারো কারো 4 মাস। অবশেষে বহুকাঙ্ক্ষিত দ্বিতীয় ডোজ পেয়ে স্বস্তি টিকা গ্রহীতাদের মধ্যে। সকালে এসেছি 9টার সময় এসে আমরা দেখলাম যে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা চলতেছে। আমরা এন্ট্রি করার পর যথা টাইমে আসার পরে সাথে সাথে ওরা দিয়ে দিছে। টেনশন করছিলাম যে দিতে পারে কিনা, কিন্তু অনেক ভালো লাগছে। তবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিনে সামনে এসেছে সমন্বয়হীনতার ছাপু। সরকারি ঘোষণার পরও টিকাদান শুরু না করায় রাজধানীর অনেক কেন্দ্র থেকে ফিরে যেতে হয় দ্বিতীয় ডোজ প্রত্যাশীদের। আমি আসছি কুমিল্লা থেকে, এসে যদি দেখি এই অবস্থা, তো আমি আমার ব্যাক করতে হবে কুমিল্লায়, তাহলে আমার অযথা এই হয়রানি করার কি দরকার ছিল? সেকেন্ড ডোজ নেব, অফিস আছে, এটা আমরা ছুটি নিয়ে আসছি, এখন এখানে আইসা করে দেবেন। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফল বলছে অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ গ্রহণকারী ব্যক্তিদের 98% দেহেই তৈরি হয়েছে অ্যান্টিবডি। প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা বলেছি কাট আউট ভ্যালু 50। দ্বিতীয় ডোজ নেওয়ার পরে সেটির পরিমাণকে অ্যান্টিবডি আরও বেড়ে গিয়েছে। তাদের মধ্যে আমরা পেলাম প্রায় 98%, 98% মানুষের শরীরে আমরা এই অ্যান্টিবডির উপস্থিতি পেলাম। এদিকে জাতীয় টিকা পরামর্শক কমিটির সুপারিশের পর এবার অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের দ্রুত টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। অতি শীঘ্রই আমরা এই ব্যাপারে নির্দেশনা পেয়ে যাব। তার পরিপ্রেক্ষিতে আমরা গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মাদের কত দ্রুত টিকার আওতায় আনা যায় এই বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে 72 ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্তের প্রত্যাশা হাইকোর্টের। সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশনা দেন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
সিনোফার্ম ফাইজার মিলে চলতি মাসেই আরও 50 লাখ টিকা দেশে আসবে। এছাড়া আগামী বছর জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা পাবে বাংলাদেশ, এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জনসন অ্যান্ড জনসনের টিকার দাম বেশি হওয়ায় এই টিকা এখনও সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। চীনের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে এখন শুধু চুক্তি সইয়ের অপেক্ষা বলেও জানান মন্ত্রী। চলতি বছর জানুয়ারিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা দিয়ে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। টিকা সংকটে মাঝে প্রায় 2 মাস ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ থাকলেও সিনোফার্ম ও মডার্না আসার পর জুলাইয়ে শুরু হয় পুরোদমে টিকাদান কার্যক্রম। সোমবার দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মাসেই নতুন করে আসছে 50 লাখ করোনা টিকা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদন এখন সময়ের ব্যাপার মাত্র। ইনসেপ্টটা বাল্ক আনবে, এনে লোকালি বটলিং, লেবেলিং, ফিনিশিং এইসব কাজ করবে। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তে শুড বি ডান। সই করার পরেও মাস 2 লাগবে। এই মাসেও সিনোফার্মে টিকা আসবে, অ্যাস্ট্রাজেনিকা টিকা আসবে। আমাদের কনফার্মলি আছে এই মাসে 50 লক্ষ, হয়তো আরো বেশি আসতে পারে, এবং ফাইজারের টিকাও এই মাসে আসার কথা। এদিকে মার্কিন মুল্লুকের কোম্পানি জনসন অ্যান্ড জনসন নিয়ে 2 মন্ত্রীর কথার সুর কিছুটা ভিন্ন। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্সের আওতায় আগামী বছর 7 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রীর মতে, দাম বেশি হওয়ায় 1 ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন এখনো সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। জনসন অ্যান্ড জনসন যেটা শুনলাম, প্রতিটা ভ্যাকসিনের দাম $82। হ্যাঁ, সেই জন্য বোধহয় যারা আমাদের দান করতেছেন ওইটা কিনতেছেন না, এই জন্য পাঠাচ্ছেন না। তবে তারা নিশ্চয়ই কিনবেন, কারণ কোম্পানিগুলোকে জিয়ে রাখতে হবে, তো তখন হয়তো কিছু দান করবেন। জনসন এন্ড জনসনের টিকা নেওয়ারও আমরা প্রতিশ্রুতি আমাদের কাছে চেয়েছিল, আমরা দিয়েছি। সেখানেও প্রায় 7 কোটি টিকা, সেটা আগামী বছরে। দেশে গত 6 মাসে টিকা নিয়েছেন 1 কোটি 34 লাখের বেশি মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হু হু করে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 287 জন, যার মধ্যে 279 জনই ঢাকার। এদিকে রাজধানীর নির্মাণাধীন ভবনের প্রায় 70 ভাগে মিলছে এডিসের লার্ভা। চিরুনি অভিযানে গিয়ে দেখা গেছে ভয়াবহ এ চিত্র। কাজে আসছে না প্রচারণাও। এ অবস্থায় হতাশা জানিয়ে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ করেছেন উত্তরের মেয়র। 1 মাসেরও বেশি সময় ধরে সিটি কর্পোরেশনের ক্যাম্পেইন, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বিজ্ঞাপন, এমনকি বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম, কোনো কিছুরই যেন কমতি নেই। অথচ রাজধানী নির্মাণাধীন এই ভবনগুলোই যেন এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, রাজধানীতে নির্মাণাধীন এমন 100টি ভবনের অন্তত 65টিতেই মিলছে এডিসের লার্ভা। মিরপুর 1 নম্বর মাজার রোডের নির্মাণাধীন এই ভবনটি যেন এডিসের চারণভূমি। জমে থাকা পানিতে লাখ লাখ লার্ভা, অথচ সেদিকে কোনো খেয়ালই নেই নির্মাণকারী প্রতিষ্ঠান কিংবা ভবন মালিকের। সোমবার এডিস নিধনের চিরুনি অভিযানে এসে এমন চিত্র দেখে চোখ কপালে উত্তর সিটি কর্পোরেশনের। প্রশ্ন ওঠে 1 মাসেরও বেশি সময় ধরে চলা সচেতনতা কার্যক্রম ও সাধারণ মানুষের তৎপরতা নিয়ে। কিছু না, এটা সামনে 20 টাকার কেরোসিন, সবাইকে একটু ছেড়ে দিলে কিন্তু মশাটা মরে যায়। কিন্তু ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 1 লাখ টাকা। তবে আশপাশের বাসিন্দারা বলছেন, কিছু মানুষের অসচেতনতার দায় নিতে হচ্ছে পুরো এলাকার মানুষকে। এই বিল্ডিং এর মালিককে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মোবাইল কোর্ট আইনের আওতায় এনে তাদেরকে আমি 1 লাখ টাকা জরিমানা করেছি। তারা কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিং করতেছে, তারা যদি একটু সচেতন হতো তাহলে পুরাটা পরিষ্কার রাখতে পারতো। এইখানে লক্ষ লক্ষ মশা, এই মশাগুলোই দিন শেষ হলে আমাদের ঘরে যাবে। এ পর্যায়ে এসে হতাশায় ঝরে পড়ল উত্তর সিটির মেয়রের কণ্ঠে। বললেন, এডিস নির্মূলে মিলছে না অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতা। রাজ্যকে গিয়েছি, বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছি আমরা। ইভেন কনস্ট্রাকশন যে রিহাব যেটা আছে, আমি রিহাবের সাথে কথা বলেছি, কেউ কিন্তু এগিয়ে আসছে না। যদি এগিয়ে না আসে তাহলে 1 লাখ সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু এটা অসম্ভব ব্যাপার। কিন্তু ডেঙ্গুর বিরুদ্ধে নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে কোনো আইপিটিভিকে এখন পর্যন্ত অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে আইপিটিভির অনুমোদন দেওয়া শুরু হবে, তবে এসব চ্যানেলে কোনো রকম সংবাদ প্রচার করা যাবে না। প্রথমত কোনো আইপিটিভিরই অনুমোদন নাই, কারণ আমরা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করিনি। রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম, সব মিলিয়ে এখন পর্যন্ত 600-র কাছাকাছি আবেদন পড়েছে। এ মাসের মধ্যেই কিছু আমরা অনুমোদন দিব। সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। ভারত থেকে বিশেষ ট্রেনে দেশে এসেছে 200 মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের চতুর্থ চালান। ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে গতকাল এসে পৌঁছায়। সকাল 10টা থেকে শুরু হয় 10টি কন্টেইনারে থাকা তরল মেডিকেল অক্সিজেন আনলোড কার্যক্রম। সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা জানান, আগামীতে অক্সিজেনের আরও বেশ কয়েকটি চালান আসবে বাংলাদেশে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গত 25 জুলাই পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে রেলপথে ভারত থেকে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হবার পর 4টি চালান এলো বাংলাদেশে। ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেসে করে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের চতুর্থ চালানটি বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় সোমবার রাত 1:30টায়। পরে সকালে ট্রেনের 10টি কন্টেনারে থাকা তরল মেডিকেল অক্সিজেন রোড ট্যাঙ্কারে আনলোড কার্যক্রম শুরু হয়। আনলোড করে অক্সিজেন সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানায় সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা। এই অক্সিজেন এখান থেকে খালাস হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে সরবরাহ করা হবে। এখন পর্যন্ত 4টি চালান আসলো এবং পর্যায়ক্রমে আরও চালান আসবে। অক্সিজেন আনলোড কার্যক্রমে ফায়ার সার্ভিস, পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা স্টেশন এলাকায় উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত 200 মেট্রিক টন করে 4টি চালানে 800 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন ভারত থেকে আমদানি করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এদিকে চট্টগ্রামে হটলাইনে ফোন দিলেই মুমূর্ষু করোনা রোগীর কাছে পৌঁছে যাবে পুলিশের পরিবহন সেবা। রোগীদের হাসপাতালে ও তাদের স্বজনদের গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে পুলিশ প্রশাসন। এবার আইসিইউ অ্যাম্বুলেন্সের পাশাপাশি সিএনজি অটোরিকশারও ব্যবস্থা করা হয়েছে। সাথে থাকছে রোগীদের জন্য সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। মূলত নগরীর সাধারণ যারা রোগী রয়েছেন তাদেরকে সহজে হাসপাতালে কিংবা গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সিএমপির এই ব্যবস্থা। একদিকে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নামিয়ে দিয়ে পরবর্তী কলের জন্য অপেক্ষা করতে সাইরেন বাজিয়ে থানা চত্বরে ঢুকছে আইসিইউ অ্যাম্বুলেন্স। অন্যদিকে রোগীর বাসায় পৌঁছে দিতে গাড়িতে অক্সিজেন সিলিন্ডার তুলছে পুলিশ সদস্যরা। এইভাবে করোনাকালে নানাভাবে সাধারণ মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। সবশেষ সংযোজন হলো মুমূর্ষু রোগীর জন্য আইসিইউ অ্যাম্বুলেন্স এবং রোগীর স্বজনদের জন্য সিএনজি অটোরিকশা। হটলাইন নাম্বারে ফোন দিবে এবং এলাকার স্বেচ্ছাসেবকদের ফোন দিলে আমরা ঘর থেকে রোগীগুলোকে মেডিকেলে নিয়ে যাব, আবার মেডিকেল থেকে তাদের ঘরে পৌঁছিয়ে দেব। প্রথম পর্যায়ে পুলিশের এই সহযোগিতার সারিতে রয়েছে 2টি আইসিইউ অ্যাম্বুলেন্স এবং 9টি সিএনজি অটোরিকশা। পুলিশ এসব যানবাহন পরিচালনা করলো মূলত সাধারণ মানুষই বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। আমরা দলমই থানা পুলিশকে আজকে একটা আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্পৃক্ত হচ্ছি। যে রোগীগুলা পরিবহন করে হাসপাতালে যেতে পারবে না, সেই রোগীগুলো পরিবহন করার জন্য আমাদের আজকের উদ্যোগ। আইসিইউ অ্যাম্বুলেন্স অ্যাফোর্ড করার সামর্থ্য নাই, তাদেরকে আমরা ইমার্জেন্সি সময়ে এই যে ফিনান্সিয়াল যে আইসিইউ অ্যাম্বুলেন্সকে সাপোর্ট দেওয়া যায় সেটার জন্য এগিয়ে এসেছি। করোনা রোগীর অ্যাম্বুলেন্স কিংবা অক্সিজেন প্রয়োজনে নগরীর ডবল মুরিং থানার ডিউটি অফিসারের কাছে থাকা হটলাইন নম্বর 013-200-52-749 ফোন দিয়েই সহযোগিতা নেওয়া যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রযুক্তি পণ্যের উপর ভর করেই চলছে করোনাকালীন প্রায় সব জরুরি সেবা, অথচ বিধিনিষেধের কারণে বন্ধ রাখতে হচ্ছে প্রযুক্তি খাতের হার্ডওয়্যার পণ্যের দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এতে ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। খাত সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রস্তাব পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইসিটি বিভাগের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মহামারীকালে ঘরে বসেই অফিস গবেষণা সহ দরকারি সব কাজ করছেন এই অর্থনীতিবিদ। তার ল্যাপটপ নষ্ট হওয়ায় হাতের স্মার্টফোনটি এখন একমাত্র ভরসা। এখন করছিলাম সেই কাজগুলো আমি ব্যাকআপ নেওয়ার আগেই আমার কম্পিউটারটা পাওয়ার অন হচ্ছে না, সো আমি ওগুলোতে অ্যাক্সেস পাচ্ছি না।
স্কুল মিটিং, চিকিৎসা, হোম অফিস, ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার পাশাপাশি অনলাইন ব্যবসা বাণিজ্য চালু রাখা সহ হাজারো কাজে বাড়ছে প্রযুক্তি পণ্যের ব্যবহার। হঠাৎ এসব পণ্য বিকল হলে লকডাউনে সংশ্লিষ্ট দোকান ও সেবাদাতা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। এই কম্পিউটারটা বন্ধ থাকা মানে আমার ফ্যামিলিটা অচল থাকা। স্মার্টফোনটা ভেঙে গেছে, না নতুন ফোন কিনতে পারছি, দোকান বন্ধ, না সেটা সারাতে পারছি। গুগলে সার্চ করলাম, আমি এখনো পর্যন্ত পাইনি যে যারা বাসায় এসে ল্যাপটপ নিয়ে যাবে, এসে আবার ঠিক করে দিয়ে যাবে। সফটওয়্যার জনিত কোনো সমস্যা থাকলে ইঞ্জিনিয়ারদের সহায়তা নিয়ে আমি কিন্তু সমাধান করতে পারছি, কিন্তু যদি আমার গেজেটটি নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই এটা সমাধান করতে পারছি না। করোনাকালে জীবন জীবিকার সেতু বন্ধন হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি খাতের প্রতিটি পণ্য ও সেবা। এমন দাবি করে প্রতিদিন 24 ঘন্টা সেবা দেওয়ার সুযোগ চান এ খাতের ব্যবসায়ীরা। জরুরি সেবার আওতায় যে প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকে সচল রাখার জন্য কিন্তু তথ্য প্রযুক্তি ডিভাইস এবং সেবার প্রয়োজন। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা সবার কাছে চিঠিও দিয়েছি, যাতে আইসিটি সেক্টরকে, সার্ভিস খাতটাকে জরুরি সেবার আওতায় নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে হার্ডওয়্যার খাতকেও জরুরি সেবার আওতাভুক্ত করার আশ্বাস আইসিটি বিভাগের। বিজনেস কমিউনিটি থেকে দোকানপাট খুলে ব্যবসা করবেন, এই ধরনের কোনো বিষয় আমাদের সঙ্গে ওনারা শেয়ার করেন নাই। তো করলে নিশ্চয়ই আমরা সেটা ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে কনসাল্ট করে কিভাবে কি করা যায় সেটা হয়তো আমরা আলাপ করতে পারবো। বর্তমানে জরুরি সেবার আওতায় রয়েছে তথ্য প্রযুক্তি খাতের টেলিকম সেবা, কল সেন্টার ও আইটি এনালেবল সার্ভিসেস খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পাল্টে যাচ্ছে গাজীপুর। দুর্দশা থেকে রেহাই পেতে যাচ্ছেন শিল্পনগরীর 40 লাখ নাগরিক। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নগরী জুড়ে চলছে সড়ক নির্মাণের মহাযজ্ঞ। অলিগলি থেকে শুরু করে নির্মাণ কাজ চলছে প্রায় 750 কিলোমিটার নতুন বাইপাস সড়কের। প্রায় 31,000 ঘরবাড়ি ভেঙে বের করা হয়েছে 8,000 বিঘা জমি। আগামী বছরের মধ্যেই এসব কাজ শেষ হবে বলে প্রত্যাশা গাজীপুর মেয়রের। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। কয়েক মাস আগেও ছিল 15 থেকে 20 ফুট গভীর বিল বা ডোবা। সেখানে ইট, মাটি ও বালু ফেলে করা হয়েছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ ও 60 ফুট প্রশস্ত সড়ক। এখন চলছে রোলার দিয়ে শেষ মুহূর্তের গাঁথুনি। মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের উপর চাপ কমাতেই করা হয়েছে টঙ্গী কাপাসিয়া নতুন এই বাইপাস সড়কটি। 329 বর্গ কিলোমিটারের গাজীপুর সিটিতে করা হচ্ছে এমন ছোট বড় 42টি বাইপাস সড়ক। পুরো সিটিকে 8টি জোনে ভাগ করে নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রায় 750 কিলোমিটার সড়ক। এসব করতে গিয়ে এরই মধ্যে প্রায় 31,000 ঘর বাড়ি ভেঙে 8,000 বিঘা জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছে গাজীপুরবাসী। মসজিদ, মাদ্রাসা যা কিছু আছে এটা ভাঙচুর পড়ছে, মেয়র সব করে দিব। তবে আমাদের যে জায়গা সম্পদ গেছে এটা আমরা স্বইচ্ছায় দোকানপাট বাড়িঘর আমরা ভেঙে দিছি। রাস্তাগুলো হওয়ার কারণে এই দিক দিয়ে অনায়াসে ওই দিকের কৃষি ফসলগুলি খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। এখন আমরা গাজীপুর থেকে সরাসরি কলেজ গেট পার হয়ে আমরা তো সহজে আব্দুল্লাহপুর পার হলে তো ঢাকা চলে যাওয়া যাইতেছে। স্টেশন রোড থেকে আমাদের যদুপুর পৌঁছতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, কিন্তু এই রোড থেকে চলে গেলে সে 20 মিনিটে চলে দিতে পারবে। নগরবাসী বলছেন গ্রামের মধ্য দিয়ে নতুন নতুন সড়ক তাদের কয়েক দশকের দুঃখ দুর্দশা ঘোচাবে। গেছে বছর কুমোর পানি হয়েছে, এই পানি দিয়ে আমরা চলাচল করছি, অনেক কষ্ট হয়েছে। আমাদের খুব তুচ্ছ তাছলি মনে করছে, এখন মনে করেন রাস্তাঘাট হইতেছে, রাস্তায় দাঁড়াইলে আমাদের বুকটা প্রশস্ত হয়ে যায়। গাজীপুরের মেয়র জানান করোনার মধ্যেও এই কর্মযজ্ঞ চলছে প্রায় 100টি প্রকল্পের আওতায়। শিগগিরই চীন, কোরিয়া ও জাপানের সহায়তায় গাজীপুরে 120 ফুট প্রশস্ত মহাসড়ক এবং জেলার ভেতর থেকে রেললাইনকে ঘিরে দুই পাশে 70 ফুট করে 140 ফুট প্রশস্ত সড়কের নির্মাণ কাজ শুরু হবে। গ্রামকে শহর করতে হবে, সেই শহরটি আমি মনে করি গাজীপুরের মধ্যে একমাত্র এটি বাংলাদেশের মধ্যে উদাহরণ হিসেবে থাকবে। এখানে কোনো রিফায়ারিং কাজটা করছি না, সম্পূর্ণ নতুন রাস্তা। এই শহর থেকে 20 মিনিটে যে কোনো জায়গা থেকে যেন আরেকটা জায়গায় যেতে পারে সে ধরে আমরা প্যাকেজ নিয়েছি। মানুষ যেন যানজটের মধ্যে না থাকতে হয় সেই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। গাজীপুরবাসী বলছেন এই জেলায় এমন অসংখ্য নতুন নতুন সড়ক নির্মাণ হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে যে তাদের দীর্ঘদিনের যাতায়াতে ভোগান্তি ছিল তা থেকে তারা স্থায়ীভাবে রেহাই পাবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে জলাশয়, খালবিল ও নিচু জমিতে অনুমোদনহীন ভবন নির্মাতা প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে তুলছেন বহুতল ভবন। নেই নকশা বা সয়েল টেস্টের অনুমোদনপত্র। প্রকৌশলীদের অভিযোগ, ভবন মালিকরা মানছেন না কোনো নিয়ম।
এসব ঝুঁকিপূর্ণ ভবনের সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীরা শিকার হন হামলার। সাভার থেকে মনির হোসেনের ছবিতে মোজাফফর হোসেন জয়ের একটি প্রতিবেদন। সাভারের নলিরপাড় খাল সংলগ্ন জলাশয় কয়েক বছরের ব্যবধানে স্বল্প মূল্যে জলাশয় কিনে মৌসুমী ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে গড়ে তুলেছেন বহুতল ভবন। এই নিয়ে শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন সময় সংবাদে চিত্র সাংবাদিক। আমাদের কেউ পাঠায় নাই। এই ঘটনায় মামলা দায়ের করলে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিকদের ক্যামেরা ছিনে নিছে এবং তাদেরকে মারধর করছে। আর যারা আছে সিসিটিভি ফুটেজ চেক করে আমরা চেষ্টা করছি গ্রেফতার করার। ভবন মালিককে বারবার নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণে নিরুৎসাহিত করার পরেও তিনি তা মানছেন না বলে অভিযোগ প্রকৌশলীদের। 5 তলার বেশি আমি এটা এলাও করব না, এবং সেটা তার সে করছে তার এখতিয়ার। এর জন্য গভর্নমেন্ট অ্যাকশন নিবে। 100% জায়গার উপরে কোনো প্ল্যান অনুমোদন দেওয়ার বিধিবিধান কোনো গ্যাজেটে নেই বা বিএনবিসি কোডেও নেই। যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে গড়ে ওঠা অনুমোদনহীন এসব বহুতল ভবন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে হয়ে উঠতে পারে মরণফাঁদ। নদী নালা খাল বিল জলাশয় আছে, যে যেভাবে পেরেছে ভরাট করে নিয়েছে। এটা আসলে দেখার কি নাই, কেউ নাই, কারণ এর পেছনে আমাদের এলাকার কি প্রভাবশালী লোকেরা কি জড়িত। আমরা চাই না যে রানা প্লাজা, তাজরিন, স্পেকট্রামের মতো কোনো দুর্ঘটনা ঘটুক। বেসরকারি গবেষণা সংস্থার মতে গত 2 দশকে এ অঞ্চলে 50,000-এরও বেশি বহুতল ভবন গড়ে উঠলেও অধিকাংশই নেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন। সময় সংবাদ, সাভার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিঃস্ব হতে বসেছে উপকূলীয় জেলা বরগুনার শত শত কৃষক। 3 থেকে 4 দিন ধরে আমনের বীজতলা ও ইরি ধানের চারা তলিয়ে আছে পানির নিচে। করোনার অজুহাতে মাঠে নেই কৃষি বিভাগ, তাই আরও অসহায় হয়ে পড়েছেন কৃষকেরা। কোমর সমান পানির নিচে কৃষক দেলোয়ারের আমনের বীজতলা অঙ্কুর ঠিক বেড়ে ওঠার সময় পানিতে তলিয়ে থাকায় পচে নষ্ট হচ্ছে। এমন অবস্থায় 3 একর জমি এবার অনাবাদি থাকার আশঙ্কা তার। মোটা ধানের বীজ করছিলাম রোবো বলে, কিন্তু হ্যাঁ পানি কোমর সমান পানির তলে এই অবস্থায় দেখেন বীজ পচে গেছে। এদিকে ইরি ক্ষেতগুলোতে কেবল ধানের চারা বড় হতে শুরু করেছে, কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় সদ্য বের হওয়া ধান চিটা হয়ে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ তলিয়ে যাওয়া ক্ষেতগুলো পচে যাচ্ছে। এতে সার কীটনাশক সহ চাষাবাদের খরচ ওঠা তো দূরের কথা, নিঃস্ব হতে চলেছেন হাজারো কৃষক। পানিতে তলায় গেছে প্রায় 2 আর 3 পানি হয়েছে। 10 কাঠা জমিতে 1.5 কাঠি ধান ফলাইছি, এত সব নষ্ট গেছে বৃষ্টি পানিতে। ধান হালাইছ পরি একদিন পরে বৃষ্টি নামছে, বৃষ্টি আসছে 4 দিন, পানি বাড়ি গেছে। এমন পরিস্থিতিতেও মাঠে নেই কৃষি বিভাগ। করোনার অজুহাতে তালাবদ্ধ জেলা কৃষি কর্মকর্তার কার্যালয়। বরগুনা জেলায় 22,994 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যে 8,250 হেক্টর জমিতে আমন বীজতলা করা হয়, যার পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সময় সংবাদ, বরগুনা। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। কাল শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিজ। প্রথম ম্যাচ সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখন অনুশীলন করছে টিম টাইগার্স। কঠোর বায়ুবাবলের মধ্যে সকাল 10টায় শুরু হয় অজিদের অনুশীলন। উপমহাদেশের কন্ডিশনে ভোগাতে পারে স্পিন, তাই তো একাডেমি মাঠে দীর্ঘ সময় নিজ দলের স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করেছেন ম্যাথু ওয়েড, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শরা। সেন্টার উইকেটের অনুশীলনের সুযোগ না মিললেও মূল মাঠে তারা সেরেছেন ফিল্ডিং অনুশীলন, করেছেন ক্যাচিং প্র্যাকটিসও। বিকেল 4টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। ইনডোরে ব্যাটিং বোলিং নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাকিব মুস্তাফিজরা। হালকা ইনজুরি থাকলেও এ ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। কাল সন্ধ্যা 6টায় মিরপুরে শুরু হবে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকারখানা খুলতেই যানজটের নগরী ঢাকা। করোনা 186 মৃত্যু। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। অন্তঃসত্ত্বাদেরও টিকা দেওয়ার সুপারিশ।
হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনে হাসপাতালের রেকর্ড 287 জন। নির্মাণাধীন ভবনের 70% মিলছে এডিসের লার্ভা। সরকারি সংস্থাগুলোর অসহযোগিতার অভিযোগ মেয়রের। এবং মাদক মামলায় গ্রেফতার মডেল মৌ ও পিয়াসা 3 দিন করে রিমান্ডে। ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ের প্রতারণার ঘটনায় 6 দিনের রিমান্ডে ঈশিতা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।